পরপর তিনবারের বন্যা, তার সাথে যোগ হয়েছে নদী ভাঙন। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। বিলীন হয়ে গেছে শহররক্ষা বাঁধ, স্কুল, পাকা রাস্তা ও গ্রাম। বিলীন হয়ে যাচ্ছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা। ভাঙন কবলিত এলাকায় খাবার ও পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। আমন্ত্রণ সবাইকে। রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে নদী ভাঙন নিয়ে একটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের আরো খবর জানাতে আপনাদের সাথে থাকছি আমি কাজী মহুয়া। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীরা হাসান। আর পরে খেলার খবর জানাতে আমাদের সাথে যোগ দেবেন রুজমিলা হক। শুরুতেই জানাবো আজ সারাদিনে শিরোনাম হয়েছে যে খবরগুলো। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে দুদকের দ্বিতীয় দফা বৈঠক শেষ। ডিসেম্বরে আবারও আসবে দলটি। ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ৩ মামলায় ২৪ দিনের রিমান্ডে। এবং আম্পায়ার নাদির শাহর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। রাত ৯টায় বাংলাদেশে এছাড়া আরো থাকছে সাংগঠনিক দুর্বলতা আর অন্তর্কন্দলে বারবার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েও পিছিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। এবং স্রোতে ভেসে গেছে মাওয়া ফেরিঘাট। দুটি ফেরিঘাট বন্ধ, ৩ নম্বর ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে কেবল যাত্রীবাহী বাস। রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় ঈদে ঘরে ফেরার যন্ত্রণা। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RWT রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। ইমেইল ও ফেসবুকেও মতামত দিতে পারেন। আমাদের ইমেইল করুন ratnota@independent24.tv এই ঠিকানায়। আর ফেসবুকে মতামত দিন facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরব রাত ৯টায় বাংলাদেশে। পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির অভিযোগে কাউকে জিজ্ঞাসাবাদ বা কারো বিরুদ্ধে মামলা করা হবে না। তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে ঢাকায় আসা বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে সন্ধ্যায় আলোচনা শেষে এমন তথ্য জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক। পদ্মা সেতু প্রকল্পে কথিত দুর্নীতির তদন্ত প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে ঢাকায় আসা বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে ৭:৪০ রুদ্ধদ্বার কক্ষে বৈঠক শুরু হয়। পৌনে ১ ঘন্টা বৈঠক শেষে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের ৩ সদস্যের কেউই কোনো মন্তব্য করেননি। তবে দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক ও দুদকের কমিশনার শাহাবুদ্দিন সাংবাদিকদের ব্রিফ করেন। দুদকের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক জানান, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের ৩ সদস্য বৈঠকে দুদক আইন সম্পর্কে জানতে চায়। এছাড়া কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা কিংবা কারো বিরুদ্ধে মামলা করা হবে কিনা সে বিষয়েও জানতে চায়। দুদকের কমিশনার জানান, বৈঠকে দুপক্ষই বেশ কিছু সুপারিশ তুলে ধরে। আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে বিশ্বব্যাংকের দলটি আবার বাংলাদেশে আসবে। সে সময় এসব সুপারিশ নিয়ে আবারও আলোচনা হবে। তবে বিশ্বব্যাংকের পক্ষ থেকে কোনো তালিকা বা তথ্য দেওয়া হয়নি বলে জানান দুদক কমিশনার। বৈঠক শেষ হলেও এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন আমাদের প্রতিবেদক জিমি আমির। বৈঠকের বিস্তারিত জানতে কথা বলছি তার সাথে। জিমি, বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনাদের সেটা ব্রিফ করেছে, আমাদের একটু বিস্তারিত বলবেন? মহুয়া, আপনি এর আগে জেনেছেন যে সন্ধ্যা ৭:15টার বৈঠকটি হঠাৎ করে শুরু হয়েছে এবং বিশ্বব্যাংক প্রতিনিধি দল হঠাৎ করে দুদকে চলে আসে। প্রায় ১ ঘন্টার এই বৈঠক শেষে আমরা বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ কোনো কথা বলতে রাজি হননি। শেষ পর্যন্ত আমরা দুদকের যে কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু আছে ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে ভিতরে বিস্তারিত আলোচনা কি হয়েছে, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু যেটা আমাদেরকে জানিয়েছেন যে দুদকের পক্ষ থেকে কিছু পরামর্শ এবং বিশ্বব্যাংকের পক্ষ থেকে কিছু পরামর্শ যোগ করা হয়েছে এবং এই সমস্ত পরামর্শ
পরামর্শের আলোকে এবং আরো তথ্য যোগ করে বিস্তারিত আলোচনা হবে আরো পরে, কারণ এই প্রতিনিধি দলটি আসলে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে আসবে, সেই সময় আরো বিস্তারিতভাবে আলোচনা হবে এবং ততদিনে তারা এবং আজকে কিছু সাজেশন দুদককে দেওয়া হয়েছে, সেই সাজেশন অনুযায়ী কিন্তু দুদক এই সময়টি পর্যন্ত কাজ করবে। এবং আমরা আগে যেটি জেনেছিলাম যে দুদক জিমি, আপনি আমাদের আগে জানিয়েছেন যে দুদকের আইনজীবী বলেছে কোনো রকম জিজ্ঞাসাবাদ বা মামলা করবে না দুদক, তাহলে তদন্ত প্রক্রিয়া ঠিক কিভাবে এগুবে সে সম্পর্কে কি তারা কোনো ধারণা দিয়েছেন? মহুয়া এ সম্পর্কে কোনো ধারণা দিতে চাননি। আমরা আনিসুল হককে বারবার জিজ্ঞেস করার চেষ্টা করেছি যে ভিতরের বৈঠকে কি হয়েছে বা মামলাটি বা এই তদন্ত প্রক্রিয়াটা কিভাবে চলবে, কিন্তু আনিসুল হক একই কথা বারবার বলেছেন যে বাংলাদেশ দুর্নীতির ষড়যন্ত্র করলে সেটি কোনো অপরাধ কিনা এবং সেই অপরাধে বাংলাদেশের আইনে কি ধরনের শাস্তি হতে পারে সেই শাস্তি সম্পর্কে এবং এই আইন সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। তো এর বেশি তিনি কিছু বলতে চাননি এবং আমরা আনিসুল হককে জিজ্ঞেস করেছিলাম যে এই যে দুপক্ষের যে আলোচনা এবং বিশ্বব্যাংক প্রতিনিধির যে বাংলাদেশ সফর, সেই সফরের আলোকে বা আপনাদের মধ্যে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের আলোকে নতুন কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা, বিশেষ করে আবারও নতুন কাউকে জিজ্ঞাসাবাদ করা বা আবারও নতুন কারো বিরুদ্ধে কোনো মামলা করা, কিন্তু আনিসুল হক বেশ স্পষ্টভাবে বলেছেন যে না, এখন পর্যন্ত কোনো মামলা বা কোনো কাউকে জিজ্ঞাসাবাদ করার কোনো উদ্যোগ নেই। জিমি, আপনি আরো কিছু সুপারিশের কথা সম্ভবত বলতে চাচ্ছিলেন। মমিতা, আসলে সুপারিশ কিছু নেই, কারণ দুদক আজকে মহুয়া আসলে বিষয়টি হয়েছে যে আমরা এর আগে জেনেছিলাম যে আজকে দুপুরেও জেনেছিলাম যে আজকে দুদককে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হবে কিভাবে তদন্ত প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেই ব্যাপারটি যখন আমরা সন্ধ্যায় কমিশনার শাহাবুদ্দিন বা আইনজীবী আনিসুল হককে জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলেনি। তারা শুধু বলেছেন যে আমাদের দুদকের যে পরামর্শ এবং বিশ্বব্যাংকের পরামর্শ, এই দুই পরামর্শ একত্র করে দুদক এই সময়টি কাজ করবে, যে সময়টি পর্যন্ত বিশ্বব্যাংকের এই প্রতিনিধি দল দ্বিতীয়বার বাংলাদেশ সফরে না আসবে। জিমি, আপনাকে ধন্যবাদ, আপনি সারাদিন এই সংক্রান্ত অসংখ্য তথ্য দিয়েছেন আমাদের। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বারবার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েও পিছিয়ে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের সাংগঠনিক দুর্বলতা, অন্তর্কোন্দলই এর প্রধান কারণ বলে মনে করেন অনেকেই। তবে বিএনপি নেতারা বলছেন সহিংসতার পথে না গিয়ে তারা ধাপে ধাপে আন্দোলন জোরদার করতে চান। 12ই মার্চ নয়াপল্টনের মহাসমাবেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য সরকারকে 10 জুন পর্যন্ত সময় বেঁধে দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর 11 জুনের সমাবেশে সরকারকে ঈদুল ফিতর পর্যন্ত আবারও সময় দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ এবং তাদের ভোগান্তি নিরসনে সরকার ব্যর্থ হলে আগামী ঈদের পর হরতাল, অবরোধ, অবস্থান, ধর্মঘট সহ অন্যান্য সকল কঠোর কর্মসূচি দিতে। কিন্তু ঈদের পর বিক্ষোভ সমাবেশ ও সারা দেশে গণসংযোগের কর্মসূচি দেয়া হয়। দলীয় কোন্দল, সাংগঠনিক দুর্বলতা এবং জোট শরিকদের নিষ্ক্রিয়তার কারণে বাধাগ্রস্ত হচ্ছে সরকার বিরোধী জোরদার আন্দোলন। তবে প্রকাশ্যে এসব দুর্বলতার কথা স্বীকার করতে চান না দলের শীর্ষ নেতারা। আমরা জ্বালাও পড়ার মতো এরকমের কোনো ধ্বংসাত্মক আমরা কোনো কর্মসূচি দেইনি বলে অনেকে মনে করে এটা আমাদের দুর্বলতা, কিন্তু এটা আমাদের আদর্শিক ব্যাপার যে আমরা দেশের জনগণের, দেশের অর্থনীতির কোনো ক্ষতি করে আমরা আন্দোলনের কর্মসূচি দিতে চাই না। বিএনপি নেতারা মনে করেন আগামী জাতীয় নির্বাচনের আগে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতির জন্য এখনো যথেষ্ট সময় আছে। প্রত্যেকটা আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে চায় বা এগিয়ে নিয়ে যেতে হয়। আমাদের প্রথম কাজটি হবে সারা দেশব্যাপী জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে অনুপ্রাণিত করা, যাতে তারা আমাদের দলীয় কর্মসূচি অনুযায়ী তাতে অংশগ্রহণ করে তাদের রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের সচেষ্ট হন। দাবির বিষয়ে সরকার নমনীয় না হলে শান্তিপূর্ণ আন্দোলন থেকে বিএনপি সরে আসতে পারে বলেও জানান দলটির নেতারা। এবং এটা তখন বাধ্য হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।
আওয়ামী লীগ বলছে সংসদ সদস্যদের প্রায় সবাই নেতিবাচক কর্মকাণ্ডে যুক্ত বলে টিআইবির দাবি অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে বিরোধী দলের অভিযোগেরই প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মওদুদ দাবি করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদন সরকারি দলের সংসদ সদস্যদের জন্যই প্রযোজ্য। দেশে দুর্নীতির জন্যই বিশ্বব্যাংকের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তাদের পর্যবেক্ষণ যাতে নিষ্ফল না হয় সেজন্য জনগণকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। যে ক্ষোভ প্রকাশ করেছি সরকারের সকল পর্যায়ের নেতাদের, এমপিদের, মন্ত্রীদের দুর্নীতির কথা বলে এসেছি। আমার মনে হয় যে টিআইবির রিপোর্টে আমাদের এই অভিযোগগুলোরই প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি। তবে টিআইবির অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। সোমবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, অনির্বাচিত কোনো পক্ষের হাতে ক্ষমতা তুলে দিতেই নির্বাচিত ব্যক্তিদের নামে টিআইবি ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ করেছে। তবে রিপোর্টটা ঢালাওভাবে যেভাবে সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছে, আমি মনে করি যে এটার খুব একটা যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় নাই। কোনো কৌশল বা একটা কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। উদ্দেশ্যটা এমন হতে পারে, দেশে আমরা নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারের দিকে আমাদের অনেকেরই অভিমত। সেই কারণে নির্বাচিত ব্যক্তিদের তাদের চরিত্র হননের মাধ্যমে দেশের মানুষকে অনির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য উৎসাহিত করার জন্য এই ধরনের রিপোর্ট পেশ করা হয়ে থাকতে পারে। দুই একজনের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, কিন্তু 97% সাংসদের নামে অভিযোগ করা উচিত নয় দাবি করে হানিফ বলেন, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করতেই রাজনীতিবিদদের চরিত্র হননের এই চেষ্টা করা হচ্ছে। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ভোটার তালিকা করে 25শে ডিসেম্বরের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। তিনি জানান, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দেয়া হবে। সিইসি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের বিরোধ বা ভুল বোঝাবুঝি নেই। শিগগিরই দলগুলোর সঙ্গে কমিশন সংলাপে বসবে বলে জানান রকিবউদ্দিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। আইন পেশার গুণগত মান উন্নয়নের জন্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্টের সংশোধনীর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে আইনজীবী পেশায় অন্তর্ভুক্তির জন্য এনরোলমেন্ট কমিটিতে বার কাউন্সিলের সদস্য 2 জন থেকে কমিয়ে 1 জন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে জানানো হয়, সংশোধিত আইন কার্যকর হলে জেলা জজ বা অতিরিক্ত জজ পদমর্যাদার কোনো কর্মকর্তাকে বার কাউন্সিলের সচিব হিসেবে নিয়োগ দেওয়া যাবে। আইনজীবীদের তালিকাভুক্তির জন্য 5 সদস্যের এনরোলমেন্ট কমিটিতে বিচারকের সংখ্যা 2 থেকে বাড়িয়ে 3 জন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। এর মধ্য দিয়ে বার কাউন্সিলের ক্ষমতা খর্ব করা হল বলে অভিযোগ করেছেন আইনজীবী নেতারা। রামু ও পটিয়ায় হামলার ঘটনায় সরকার ও বিরোধী দল পরস্পরকে দোষারোপ করে রাজনৈতিক খেলায় মেতেছে বলে অভিযোগ করেছে সম্মিলিত বৌদ্ধ সমাজ। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঘটনাস্থল পরিদর্শন শেষে সংগঠনের নেতারা এই কথা বলেছেন। বক্তারা বলেন, দলগুলোর পারস্পরিক এই দোষারোপের কারণে মূল অপরাধীরা আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার প্রতিবাদে আগামী প্রবারণা পূর্ণিমায় ফানুস জ্বালানো বন্ধ রাখা সহ অনাড়ম্বর পরিবেশে কঠিন জীবনদান অনুষ্ঠান পালনের ঘোষণাও দেওয়া হয়েছে। যে ব্লেম গেম, আমাদের বিরোধী দলীয় নেতাও বলেছে সরাসরি সরকারকে দায়ী করেছেন, প্রধানমন্ত্রী আবার আপনাদের সংসদ সদস্যকে দায়ী করেছেন। এগুলো তো হচ্ছে তাদের রাজনৈতিক ব্লেম গেম, সেটার মধ্যে আমরা কিন্তু নাই। আমরা যারা সত্যিকারের দুষ্কৃতিকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, রামুর বৌদ্ধপল্লীতে হামলাকারীরা যতই শক্তিশালী হোক না কেন, আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে। সকালে রামু পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক বলেন, এজন্য হামলার নেপথ্যের নায়ক এবং তাদের দোসরদের ধরতে সাধারণ জনগণের অংশগ্রহণ খুবই জরুরি।
পুলিশ জনগণের সহযোগিতা নিয়ে বৌদ্ধ সম্প্রদায় সহ সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে রামু, উখিয়া ও টেকনাফ আশঙ্কামুক্ত। হামলার দিন পুলিশের ব্যর্থতার বিষয়টি তদন্তে বের হয়ে আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের গ্রেপ্তারে সরকারকে আবারও সময় বেঁধে দিয়েছে সাংবাদিক নেতারা। 24শে নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে পরের দিন ঢাকায় সাংবাদিকদের মহাসমাবেশের ডাক দিয়েছে তারা। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের পেশাগত সমস্যা দূর করার দাবিতে 8ই নভেম্বর সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত সাগর রুনির খুনিদের বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত সাংবাদিকদের আন্দোলন চলবে। নদী ভাঙনের কারণে মাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে 2টি ফেরিঘাট। ঝুঁকিপূর্ণ 3 নম্বর ঘাট দিয়ে কেবল পারাপার করা হচ্ছে যাত্রীবাহী বাস। ফলে মাওয়া কেওড়া রুটে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফেরিঘাটের দুপাশে পণ্য নিয়ে আটকা পড়েছে শত শত ট্রাক। এদিকে আগামী 7 দিনের মধ্যে মাওয়ার 3টি ফেরিঘাটের সংস্কার করে পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। সোমবার সকালে পদ্মার ভাঙনে তলিয়ে যায় মাওয়া কাওড়াকান্দি রুটের ফেরিঘাটের 1 নম্বর পন্টুন সহ বেশ কিছু দোকানপাট। হুমকির মুখে পড়ে 2 ও 3 নম্বর ঘাটও। এ সময় বন্ধ করে দেওয়া হয় 1 ও 2 নম্বর ঘাট। দোকানপাট তো অনেকে সরাইতে পারছে, অনেকে সরাইতে পারে নাই। মনে করেন কিছু কিছু সরাইছে, এটা হঠাৎ করে হয়েছে আর কি। ঝুঁকিপূর্ণ অবস্থায় 3 নম্বর ঘাটটি চালু রাখায় বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। পরে 3 নম্বর ঘাটটিও বন্ধ করে দিলে শুরু হয় যানজট। দুপুরে মাওয়াঘাট পরিদর্শনে আসেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে 3 নম্বর ঘাটটি শুধুমাত্র যাত্রীবাহী বাসের জন্য খুলে দেন। আগামী 7 দিনের মধ্যে নতুন ঘাট স্থাপনেরও আশ্বাস দেন তিনি। আমাদের যত ধরনের ক্ষমতা আছে আমরা সর্ব ধরনের ক্ষমতা প্রয়োগ করে ইনশাআল্লাহ আমরা 4-5 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমরা ইনশাআল্লাহ এই ঘাট আমরা সম্পূর্ণরূপে চালু করে দিব। মাওয়ায় ভাঙনে 2 জন আহত হয়েছে, এখনও নিখোঁজ রয়েছে 10 জন। এদিকে মঙ্গলবারও ফেরি পারাপার বিঘ্নিত হবার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাওয়াঘাটের পরিস্থিতি জানতে আমরা এখন কথা বলছি আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি সেতু ইসলামের সাথে। সেতু, ঘাটে এখন যান চলাচলের অবস্থা কিরকম? হ্যাঁ মহুয়া, আমি শুনতে পাচ্ছি। মাওয়ার 3টি ঘাটের মধ্যে 2টি ঘাটই বন্ধ রয়েছে, এটা জানেন। তবে 3 নম্বর ঘাটটি সচল রয়েছে সীমিত আকারে। তবে লোড আনলোডের জন্য এখন একটু সময় বেশি লাগছে। কাওড়াকান্দি থেকে যে ফেরিগুলি মাওয়াঘাটে এসে পৌঁছচ্ছে, ওখানে ফেরি থাকার ফলে আরেকটি ফেরি লোড আনলোড হতে একটু অপেক্ষা করতে হচ্ছে। এতে করে মাওয়াঘাটে এখানে যানজটের এখনো রয়েছে, তবে সকালকার তুলনায় একটু কম। অপরদিকে মাওয়াঘাটে যে সকল পণ্যবাহী ট্রাক এসে জমাট বেঁধেছিল, সেই ট্রাকগুলিকে অন্যত্র মানে বিকল্প পথে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিসি। সেতু, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সেতু ইসলাম সাথে কথা বলছিলাম। কাওড়াকান্দি ঘাটের পরিস্থিতি জানতে আমরা এখন কথা বলছি আমাদের মাদারীপুর প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিকের সাথে। রিপন, পণ্যবাহী ট্রাকের জট কি আরো বেড়েছে? হ্যাঁ মহুয়া, আমি কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার বিভিন্ন জেলা থেকে এখনো বিভিন্ন পণ্যবাহী ট্রাক ঘাটে আসছে এবং বিআইডব্লিউটিসি আজ বিকেল থেকে এই ঘাট এলাকায় তারা ঘোষণা করেছে যে তারা পণ্যবাহী ট্রাকগুলি আপাতত পার করতে পারবে না। তারা যে সকল ট্রাক আছে অপেক্ষা করছে পারাপারের জন্য, তাদেরকে বিকল্প পথে পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য বলা হয়েছিল। রিপন, আপনাকে ধন্যবাদ। কাওড়াকান্দি ঘাটের পরিস্থিতি জানাচ্ছিলেন মাদারীপুর প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক। এবার জানবো ঈদে বাড়ি ফেরার খবর। ট্রেনের আগাম টিকিট বিক্রিতে প্রথম 2 দিন যাত্রীদের চাপ না থাকলেও তৃতীয় দিনে দেখা গেছে ভিন্ন চিত্র। 4 ঘন্টাতেই শেষ হয়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেনের 24শে অক্টোবরের টিকিট। বাড়তি চাপ মোকাবেলায় কর্তৃপক্ষ 14টি বিশেষ ট্রেন চালুর কথা বললেও রোজার ঈদের চেয়ে 45টি বগি কমছে এই ঈদে।
প্রথম দিন 15% আর দ্বিতীয় দিন 5% আগাম টিকিট অবিক্রিত থাকে ট্রেনে। তবে তৃতীয় দিনে এসে চিত্রটা পাল্টে যায়। সকাল থেকে যাত্রীদের ভিড় বাড়তে থাকে কমলাপুর স্টেশনে। টিকিট সংকট, আর তা নিয়ে যাত্রীদের অভিযোগের যেন শেষ নেই। কেউ টিকিট নিয়ে আবার পুনরায় দাঁড়াচ্ছে, ও আবার নিচে লোক পাঠিয়ে দিচ্ছে, এইভাবে 2 নম্বর করতেছে। এখানে 1200 থেকে 1600 টিকিট আউট হয়ে গেছে, আর মোবাইলে 1000 বা 500 গেল। তারপর আমাদের 600-700 টিকিট এখনো আছে আশা করি। এখন যদি আমরা ওখানে যাওয়ার পর বলে যে টিকিট নাই, টিকিট শেষ, তাহলে তো আমাদের সামনে দুর্ভোগ ছাড়া আর কিছুই না। যাত্রীদের দুর্ভোগ কমাতে রমজানের ঈদে রেলওয়ে 170টি বগি যোগ করেছিল। তবে কুরবানির ঈদে বাড়তি বগি থাকছে 125টি। রেলওয়ে মহাপরিচালক বললেন, পুরনো বগি আর বরাদ্দের অভাবেই এমনটি হয়েছে। কোচ যেগুলো ডে বাই ডে তো আমার ড্যামেজ হচ্ছে, এগুলো আমাদের ট্রেন অনেক পুরাতন কোচ। আপনি জানেন একটা কোচের লাইফ হলো 35 ইয়ার্স, অনেক কোচ আছে এখানে 50 বছরের ঊর্ধ্বে চলতেছে। তো সুতরাং সেগুলো আমাদের মেরামত করে দিব, আর মেরামত করতে গেলে আমাদের যে সমস্ত মালামাল সাপোর্ট দিতে হয় সেটা তো আমরা ঠিকমতো দিতে পারছি না। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী 15ই অক্টোবর থেকে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রির কথা, কিন্তু তা শুরু হয়ে গেছে আরও আগে থেকে। আবার লঞ্চের টিকিট বিক্রির সময়সূচি না থাকায় টিকিট বিক্রিতে কোনো শৃঙ্খলা থাকছে না। কেউ বিক্রি করছে 19 অক্টোবর পর্যন্ত, কেউ বা টিকিট দিচ্ছে 27 অক্টোবর পর্যন্ত। অগ্রিমের ব্যাপারে বিআইডব্লিউটিএ মালিক সমিতি মিটিং করে তারপর আমাদের রেটটা জানাবে, তারপর থেকে আমরা দেবো। আপাতত আমরা 19 তারিখ পর্যন্ত দিচ্ছি। তবে লঞ্চের টিকিটের জন্য এখনো তেমন চাপ দেখা যায়নি। বাসের টিকিট কাউন্টারগুলোতেও দেখা যায়নি তেমন ভিড়। খান আলামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঈদে ঘরমুখ মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া না নিতে বাস মালিকদের অনুরোধ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদে পরিবহন ভাড়া ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে মালিক শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অনুরোধ জানিয়েছেন। আমরা রাস্তা সচল রেখে ভাড়া না বাড়িয়ে এইটা জনগণের জন্য স্বস্তিদায়ক করব। ঈদে বাড়ি ফেরার যন্ত্রণা, নটা বাংলাদেশের শুরুতে এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম, আপনাদের অভিজ্ঞতার কথা জানতে চেয়েছিলাম। এরই মাঝে বেশ কিছু মতামত এসেছে। মীর, দর্শকরা নিশ্চয়ই ভোগান্তির কথাই বেশি বলেছে। না, ভোগান্তির কথা তো বলেছে, সাথে এটাও বলেছে, যেমন তার নাম হচ্ছে এম জলিল, তিনি বলছেন যে এই যন্ত্রণাটা না থাকলেই বরং ঈদে ঘরে ফেরার আনন্দটা আরো বাড়তো না হয়তো। তিনি এই কথা বলেছেন। সৌরভ চক্রবর্তী, তিনি অবশ্য একটা পথ বাতলে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কি সে পথটা সরকারকে বলেছেন ঠিকভাবে কাজ করতে, কিন্তু সেই কাজটা কি সেটা উল্লেখ করেননি, বরং বলেছেন সবাইকে সহায়তা করার কথা। জায়েদ যে খুদে ওয়াটারে পাঠিয়েছেন, সেখানে তিনি বলছেন কালোবাজারিদের হাতে টিকিট দেওয়া বন্ধ করলে অনেকটা ভোগান্তি মুক্ত এগুলো হবে। আসলে সবগুলোই ঘুরে ফিরে প্রতিবার ঈদের সময় এই বিষয়গুলো আসে। মাহবুবুর রহমানের একটা মতামত দেখছিলাম, তিনি বলেছেন আমাদের দেশে মানুষের তুলনায় যানবাহন কম, হয়রানি তো ঈদের বোনাস, তারপরেও বাসায় গিয়ে যখন মা বাবার হাসি মুখটা দেখি তখন সব কষ্ট ভুলে যাই। আসলেই এই কারণেই হয়তো আমরা এত কষ্ট করে সবাই ঈদের সময় বাড়ি যাই। যাই হোক, আরো কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছি সেগুলো। নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা। তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ আবাদি জমি। ভাঙন কবলিত এলাকায় খাবার ও পানীয় জলের সংকটও দেখা দিয়েছে। যমুনেশ্বরী নদীর অব্যাহত ভাঙনে রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের শতাধিক ঘরবাড়ি ও কয়েকশো একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের এই এলাকা জমা জমি সম্পূর্ণ নদীর মধ্যে শেষ হয়ে গেছে। পরপর 3 বারের বন্যা আর নদী ভাঙনের সাথে যুদ্ধ করে কোনো রকমে বেঁচে আছে গাইবান্ধার 3 উপজেলার কয়েক লাখ মানুষ। গরু বাছুর সবকিছু নষ্ট হয়েছে, থাকার এখন কোনো আশ্রয় নেই। জেলার কামারপাড়া থেকে শুরু করে পুটিমারি, সাথালিয়া, মুন্সিরহাট সহ প্রায় 4 কিলোমিটার এলাকার জনজীবন বিপর্যস্ত। হুমকির মুখে প্রায় 10,000 পরিবার। সময় মতো অর্থ বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। এসব স্থানের বিভিন্ন তথ্য উপাত্ত আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করছি এবং তাদের নির্দেশ অনুসারে আমরা প্রকল্প প্রস্তুত করছি। এগুলো অনুমোদনের পর নিশ্চয়ই আমরা এ সকল স্থানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারব। ভাঙন কবলিত নোয়াখালীর কোম্পানিগঞ্জের কয়েক হাজার পরিবার খাবার ও পানীয় জলের সংকটে ভুগছে। পানিও হয় না, পানি কলে দিতে কত কষ্ট হয়, গা গোসল দিতে কত কষ্ট হয়, খাওয়া দাওয়া করতে কত কষ্ট হয়। গত মাসে ভাঙন এলাকা পরিদর্শনে এসে যোগাযোগ মন্ত্রী জানিয়েছেন ভাঙন রোধে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ আমরা এবার সিভিল কোনো কন্ট্রাক্টরকে না দিয়ে
ডিপোজিট ওয়ার্ক হিসাবে আর্মিকে দিয়েছি, যাতে কাজটা দ্রুত হয়। এদিকে সোনাভরি নদীর ভাঙনে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সহ রক্ষাবাদ, স্কুল, পাকা রাস্তা ও গ্রাম বিলীন হয়ে গেছে। হুমকির মুখে উপজেলা পরিষদ খাদ্য গুদাম, ইউনিয়ন পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার এক নজরে মনজুর মোর্শেদের কাছ থেকে জেনে নেব দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত 4 বিচারক স্থায়ী বিচারক হিসেবে শপথ নিয়েছেন। সোমবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে 4 বিচারপতিকে শপথ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। শপথ নেওয়া 4 বিচারপতি হলেন মোহাম্মদ রুহুল কুদ্দুস, মোহাম্মদ খসরুজ্জামান, ফরিদ আহমেদ এবং মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব গোলাম হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। এনবিআরের বর্তমান চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদের 2 বছরের মেয়াদ শেষ হবে আগামী 28শে অক্টোবর। এনবিআর চেয়ারম্যান সহ 5 সচিব পদের রদবদল হয়েছে সোমবার। এবার সময় হয়েছে ব্যবসা বাণিজ্যের খবর জানার। চলে যাচ্ছে মীর হাসানের কাছে। মীর, আজ কি জানাচ্ছেন ব্যবসা বাণিজ্য? মুহু, আমার কাছে ব্যবসা বাণিজ্যের যেসব খবর আছে তার একটা উল্লেখযোগ্য সময় ধরে রয়েছে হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনা সংক্রান্ত। এখানে দেখছি যে সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখাকে বলেছে যে মামলা করতে, তারাও হয়তো মামলা করবে ইতিমধ্যেই। আর বেতন বকেয়ার দাবিতে হলমার্কে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে, সে সংক্রান্ত খবর আছে, সেগুলো জানাবো। তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। টিআইএন ধারীদের শতকরা 60% সময় মতো আয়কর রিটার্ন দাখিল করেন না। লোকবলের অভাবে বাড়তি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না বলছে জাতীয় রাজস্ব বোর্ড। বকেয়া বেতনের দাবিতে সাভারের হলমার্ক গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানাগুলোতে 3 দিনের ছুটি ঘোষণা। ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশে চলে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের আয়োজনের প্রথমেই হলমার্ক প্রসঙ্গ। 4000 কোটি টাকার বেশি ঋণ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক আজিজুর রহমানকে 24 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে মহানগর হাকিম আনোয়ার সাদাতের আদালতে বরখাস্ত এই ব্যাংক কর্মকর্তার রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন তিনি। এর আগে দুপুরে আজিজুর রহমানকে 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে দুদক। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক উপমহাব্যবস্থাপক একেএম আজিজুর রহমানকে রোববার গ্রেপ্তারের পর নেওয়া হয় রমনা থানায়। সোমবার দুপুরে সেখান থেকে তাকে আনা হয় দুদক কার্যালয়ে। এই সাবেক ব্যাংক কর্মকর্তাকে প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলির নেতৃত্বে 6 সদস্যের তদন্ত দল। জিজ্ঞাসাবাদে আজিজকে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার দায়িত্বে থাকা অবস্থায় প্রায় 3700 কোটি টাকার ঋণ নেওয়ার বিষয়ে জবানবন্দি নেওয়া হয়। হলমার্ক সহ 6টি প্রতিষ্ঠান আপনার যে 3600 কোটি টাকা আত্মসাৎ করছেন, ওটার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। পরে আজিজকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেন দুদকের কর্মকর্তারা। তার বিরুদ্ধে অর্থ পাচার, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে 3টি মামলায় রিমান্ড চাওয়া হয়। এর আগে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে 226 কোটি টাকা ঋণ নেয়ার ঘটনায় প্যারাগন নিট কম্পোজিটের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে প্রতিষ্ঠানের একজন পরিচালক দাবি করেন এই ঋণ নেয়ার বিষয়ে তাদের কোনো দায় নেই। আমি এটার সাথে কোনো নাই, সংশ্লিষ্ট তো নাই। আমার কাছে একটা ইনফরমেশন ছিল, আমি ওনাদেরকে দিয়েছি। দুদকের কর্মকর্তারা জানান এই ঋণ নেয়ার জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখাকে মামলা করতে বলা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির প্রধান শাখা থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক হাফিজুর রহমান। তহবিল তসরুফ তো সোনালী ব্যাংকের একটা নির্দিষ্ট আমাদের 1200 ব্রাঞ্চ আছে, যে ব্রাঞ্চের তহবিল তসরুফ হবে সেই ব্রাঞ্চেই মামলা করবে। ওনাদের কাছে কিছু তথ্যপত্র আমরা চেয়েছি, চেয়েছি এবং দ্রুত মামলা করার বিষয়ে আমরা বলেছি যে দ্রুত সম্ভব মামলা দায়ের করা যায়। সাভারের হেমায়েতপুরের হলমার্কের বিভিন্ন গ্রুপের
কুরুপরে বিভিন্ন কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোতে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বকেয়া বেতনের দাবিতে সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা তাদের বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ আগামী বৃহস্পতিবার বেতন ভাতা পরিশোধের আশ্বাস এবং 3 দিনের ছুটি ঘোষণা করেন। কর শনাক্তকরণ নম্বর বা TIN ধারীদের শতকরা 60% সময় মতো আয়কর রিটার্ন দাখিল করেন না। এদের অনেকে কর দেওয়ার মতো আয় করে থাকেন, কিন্তু লোকবল সংকটের কারণে কর আদায়ে বাড়তি পদক্ষেপ নিতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে দেশে আয়কর দিতে সক্ষম মানুষের সংখ্যা 1 কোটিরও বেশি। তবে কর শনাক্তকরণ নম্বর বা TIN আছে মাত্র 35 লাখ মানুষের, যার মধ্যে নিয়মিত রিটার্ন জমা দিচ্ছেন মাত্র 12 লাখ মানুষ। বাকিদের অনেকেই করযোগ্য আয় থাকলেও তা দিচ্ছেন না। এর মধ্যে আছে ব্যক্তি ও অনেক প্রতিষ্ঠানও। এর ফলে বাড়ছে কর ফাঁকির পরিমাণ। এনবিআরের গোয়েন্দা শাখার তথ্য মতে গেল 3 বছরে আয়কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকার ওপরে। এ সময় যার আদায় হয়েছে মাত্র অর্ধেক। তবে প্রকৃত আয়কর ফাঁকির পরিমাণ আরও বেশি বলছে এনবিআর। কর ফাঁকি আছে, এক্সামশনগুলো আছে। আমাদের এটা তো একটা জিডিপির বড় অংশ। আপনি হিসাব করলে কর ফাঁকি এবং এক্সামশনগুলো আমরা হিসাব করেছি। এক্সামশন ইনসেন্টিভগুলো 5% অফ জিডিপি, এর মধ্যে কর ফাঁকির একটা বড় অংশ আছে। আয়কর দেওয়ার ক্ষেত্রে অনীহা ছাড়া অডিট রিপোর্টে আয় ব্যয়ের হিসাব কম দেখিয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান কর ফাঁকি দিচ্ছেন বলে জানান তিনি। আর তার যথাযথ যাচাইয়ের ক্ষেত্রে লোকবল সংকটের ফলে অনেকে পার পেয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন ডক্টর নাসির উদ্দিন। ভিএটির ক্ষেত্রে আমাদের প্রচুর ফাঁকি আছে, আপনারা জানেন। বিভিন্ন আদায় করে আমরা পাই না। এটা অন্য কারণ আমাদের এত শর্টেজ অফ ম্যান পাওয়ার। আমাদের একটা বড় ধরনের রিক্রুটমেন্ট পাবলিক সার্ভিস কমিশন করছে। ডিসেম্বরের মধ্যে আমরা 1000 ইন্সপেক্টর এআরও পেয়ে যাচ্ছি এদের ট্রেনিং দিয়ে। নতুন এ জনবল আসলে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলছে এনবিআর চেয়ারম্যান। অবশ্য চলতি মাসের 28 তারিখ 2 বছরের মেয়াদ শেষে অবসরে যাবার কথা রয়েছে এনবিআরের বর্তমান এ চেয়ারম্যানের। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদে ঘরে ফেরার যন্ত্রণা আজকের নির্ধারিত বিষয় ঠিক করা হয়েছিল এটি, আর এ নিয়ে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাওয়া হয়েছিল। ইতিমধ্যে আমাদের কাছে আরও কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার সহকর্মী মহুয়ার সাথে। মহুয়া, কি বলছেন দর্শকরা? হ্যাঁ মীর, যেটা হয় যে বাড়তি ভাড়ার একটা যন্ত্রণা থাকে, তারপর আপনার যানজট থাকে, টিকিটের বিষয়গুলো থাকে। এবার যেটা ভালো কথা যে যোগাযোগ মন্ত্রী অনুরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকদের কাছে যে বাড়তি ভাড়া যেন না নেওয়া হয়। এখন দেখা যায় অনুরোধ কতটা থাকে, সেই কথাটাই বলেছেন সুমনা চৌধুরী যে পরিবহন মালিক ও প্রশাসনের আন্তরিকতা থাকলে যন্ত্রণা নয়, ঈদ হবে আনন্দের মোহনা। আর ইঞ্জিনিয়ার ইখলাস উদ্দিন বলেছেন উনি খুবই বিরক্ত। উনি বলেছেন প্রতি বছর শুধু কিছু নতুন মাত্রা যোগ হচ্ছে ভোগান্তিতে, কিন্তু ভোগান্তি হ্রাসে কোনো বিশেষজ্ঞ পর্যায়ে পরিকল্পনা উনি দেখছেন না। বিষয়টা আপনি লক্ষ্য করবেন যে আমাদের হচ্ছে ঢাকা শহরে কত পরিমাণ মানুষ থাকে, বলা হচ্ছে প্রায় 1,20,00,000-এর উপরে। এর থেকে বলা হয় যে 80% মানুষ চলে যায় ঢাকা ছেড়ে ঈদের সময়গুলোতে। এত প্রচুর মানুষ ঢাকা ছাড়েন, সেই পরিমাণ কি যানবাহন আছে? এটা কিন্তু বরাবরই প্রশ্নটা সামনে আসে, বরাবরই প্রশ্নটা আসে, কিন্তু যখনই দেখা যায় একই অবস্থা থাকে। যার কারণে কাজী খালেদ নিজাম যেটি বলছেন সেটি বলছেন যে ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রা নিরাপদ হোক। যাই হোক, আমাদের কাছে মতামত আসবে, আমরা তুলে ধরবো। মহুয়া, এই ফাঁকে আমাদের সাথে কিন্তু খেলার খবর জানাতে যোগ দিয়েছেন রুজমিলা হক। রুজমিলা, আপনার কাছ থেকে ছোট্ট করে জানবো কি অবস্থা খেলার খবরের, নাদির শাহ সংক্রান্ত যদি ছোট্ট কিছু তথ্য দিয়ে খেলার অংশে যেতেন। না, আজকে যতটুকু আমরা জেনেছি যে তিনি এখন নিখোঁজ আছেন। এছাড়াও যে সমস্ত আম্পায়ারের সম্বন্ধে বরখাস্ত করা হয়েছিল আইসিসির পক্ষ থেকে, তাদেরকে এখনো সেটা বহাল আছে। তো এই বিষয়ে আইসিসি হয়তো পরে জানাবে আপডেট কিছু। এছাড়াও মোহাম্মদ আশরাফুল আপকামিং যে একটা সিরিজ বাংলাদেশে হতে যাচ্ছে, হোম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেটা নিয়ে কিছু বলেছেন। তো সে নিয়ে একটা নিউজ আমাদের এখানে থাকছে, তুমি সেসব জানিয়ে দিব। দর্শক, সব খবরই জানাবো, কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। আর বিরতিতে যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো। নাজমুল হাসান পাপনকে বিসিবি সভাপতি পদে সমর্থন দিল বাংলাদেশ ক্রিকেট ক্লাব সমিতি। এবং কাল থেকে শুরু ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি শেখ রাসেল ক্রীড়া চক্র এবং সকার ক্লাব ফেনী। বিরতির পর আবারও স্বাগত রাত 9টার বাংলাদেশে খেলাধুলার খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রুজমিলা হক।
ম্যাচ গড়াপেটার সাথে জড়িত হওয়ার আগ্রহ দেখানোকে কেন্দ্র করে আম্পায়ার নাদির শাহর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ সহ আরও 5 আম্পায়ারের বিরুদ্ধে সম্প্রতি একই অভিযোগে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় টিভি চ্যানেল ইন্ডিয়া টিভি। বিসিবি ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য 2 সদস্য হলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মাহমুদ জামাল এবং মেসবাউদ্দিন শেরনিয়াবাদ। ইন্ডিয়া টিভি প্রতিবেদন প্রচারের পর থেকে অভিযুক্ত 6 আম্পায়ারের উপর আইসিসির নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে বিসিবির সভাপতি পদে সমর্থন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে বিসিবির সভাপতি পদে সমর্থন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব সমিতি। আজ এই নিয়ে গুলশানে এক অফিসে বৈঠক করেন সমিতির কর্মকর্তারা। আহমদ মুস্তফা কামাল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সহসভাপতি পদে মনোনীত হয়, তার জন্য বিসিবির সভাপতি পদ থেকে সরে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে নির্বাচন বা মনোনয়ন যাই হোক, বিসিবির সভাপতি পদে আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে পূর্ণ সমর্থন দেবার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব সমিতি। ইলেকশনে গেলেও আমরা পাপনকে সমর্থন করব ইনশাআল্লাহ, এবং বর্তমানে যদি সিলেকশনে এখন এই সময়টা কে চালাবে, গভর্নমেন্টের প্রতি আমাদের আবেদন থাকবে একজন যোগ্য ক্যান্ডিডেট লাইক পাপনের মতো লোককে যদি আপাতত টিল দ্য ইলেকশন কামস দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা ক্লাব সমিতির পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো। আমরা খুব খুশি হব। ক্লাবের কোনো প্রতিনিধি বিসিবির নেতৃত্ব দিবেন এমনটাই প্রত্যাশা সংগঠকদের। ক্লাব ওরিয়েন্টেড যারা ক্লাবকে সবসময় ভালোবাসে, নার্সিং করে, যেমন পাপন সাহেব, উনি আমাদের ক্লাবে যে ক্রাইসিসগুলি হলো তখন উনি কিন্তু অনেক আমাদেরকে কাজ করেছেন। তো তার মধ্যে যদি কেউ আমাদের সভাপতি আসন গ্রহণ করেন অথবা সরকার মহোদয় এই মুহূর্তে কাউকে নমিনেটেড করেন, ক্লাবের থেকে কাউরে করলে আমরা ক্লাবগুলি উপকৃত হব। দেশের ক্লাব ক্রিকেটের দুঃসময়ে নাজমুল হাসান পাপনের নেতৃত্ব সংকট কাটাতে সাহায্য করেছে বলে জানান মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ। আবাহনী ক্লাবের মতো ক্লাবের ক্রিকেট চেয়ারম্যানের দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছে এবং তার দায়িত্ব থাকাকালীন অবস্থা আবাহনী 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। আবাহনী ক্লাবের যে ক্রিকেটের দায়িত্ব নিতে পারে, মোহামেডান ক্লাবের ক্রিকেটের যে লোক দায়িত্ব নিতে পারে, তারা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার রেওয়াজও কিন্তু আছে। শীর্ষ দল মোহামেডানের কর্তা ব্যক্তিদের মতো আবাহনীর কর্মকর্তারাও চান নাজমুল হাসান পাপনকে। আমরা আবাহনী ক্রিকেট কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছি যে ওনাকে আমরা, আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবাহনী ক্লাবের আজীবন সদস্য এবং উনি হলেন আমাদের ক্লাবের বড় প্যাট্রোনাইজার। তো ওনার কাছে আমরা আবেদন রাখবো, যদি এটা সিলেকশনের মাধ্যমে হয় তাহলে যেন ওনাকে বোর্ড প্রেসিডেন্ট করা হয়, আর যদি ইলেকশন হয় তাহলে আমরা ওনাকে নিয়ে ইলেকশনে ফাইট করব। শুধু ক্লাব সংগঠকরাই নন, সাবেক ক্রিকেট অধিনায়করাও নাজমুল হাসানকে বিসিবির সভাপতি পদে মনোনয়নের জন্য সরকারের কাছে আবেদন জানাবে। মনিজা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশন কাপ ফুটবলের খবর। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেমিতে যাওয়ার পথে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং সকার ক্লাব ফেনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল 3:30টায়। এই গ্রুপ থেকে শেখ রাসেল ক্রীড়া চক্র, বাংলাদেশ বয়েজ, রামপুর বয়েজ ক্লাব ও মোহামেডানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে। অন্যদিকে সকার ক্লাব ফেনী, আরামবাগ ক্রীড়া চক্র ও খুলনা আবাহনীকে হারালেও বিজেএমসির কাছে হেরে দ্বিতীয় দল হিসেবে ডি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল খেলবে। এই ছিল আমার কাছে খেলাধুলার খবর। এখন অন্যান্য খবর জানতে ফিরে যাচ্ছি মহুয়ার কাছে। মহুয়া, আপনার কাছে আর কি কি খবর আছে? রুজমিলা, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আরো কিছু খবর আছে, সেগুলো জানানোর আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যা থাকছে। হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে ফেসবুকে হুমকি, এক চিকিৎসক আটক, আরো 1200 জনের খোঁজে র্যাব। সবার জন্য এমন হঠাৎ আনন্দ বাড়িয়ে দিতে জিপি অফারে থাকছে 100% রিচার্জ বোনাস। বিস্তারিত জানতে জিপি অফার থেকে এসএমএস এ লিংক পড়ে দেখুন। গ্রামীণ ফোন। এই উইন্টারে কোল্ড ক্রিম মানে শ্যামলা ভাবকে বলো না, আর ফেয়ার এন্ড লাভলি উইন্টারকে হ্যাঁ। ফেয়ার এন্ড লাভলি উইন্টার এখন ট্রিটমেন্টের মতো ফেয়ারনেস শীতেও।
গন্ধে স্বাদে আনন্দে ইস্পাহানি মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগস। হইচই প্যাকেজে 1 সেকেন্ড পালস, 2টি এফএনএফ, এয়ারটেল এফএনএফ আধা পয়সা, অন্য অপারেটর এফএনএফ 1 পয়সা। স্যার, দীপু ফোটানো পানি পান করছে না। না দীপু না, দীপু যদি আবারও স্কুল মিস করে। প্রশ্নই ওঠে না। স্পার্কদের আস্থা পিওরিট এর 4 স্টেজ জার্ম-কিল টেকনোলজি নিমেষেই ধ্বংস করে সব ক্ষতিকারক ভাইরাস ও ব্যাকটেরিয়া, তাই পানি ফোটানোর প্রয়োজন নেই। প্রশ্নই ওঠে না। ব্যবহার করুন পিওরিট, যা দেয় ফোটানো পানির মতোই নিরাপদ পানি, না ফুটিয়েই। LED 3D TV ক্রিস্টাল নিখুঁত ছবির নিশ্চয়তা। তাড়াতাড়ি কর না, এখন আবার ডিম কেন যাবি না? আগামী 1 মাস নো রিচ ফুড। মানে কি? তাহলে আমরা যাচ্ছি কেন? বললাম তো নো রিচ ফুড। চল। ধুত্রি দোস্ত, চলে আসলাম। এক্সকিউজ মি, ইটস মাই সিট। হাই থ্যাংক ইউ। দেরি করে এভাবে মিস করবেন না, কারণ গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করলে 500% বোনাস। প্রতিবার 2 টাকার কথা বললেই পাবেন 4 টাকা টক টাইম, 8 SMS ও 2 মেগাবাইট ইন্টারনেট ফ্রি। থ্যাংক ইউ স্যার। ডিম পোলাও। গ্রামীণ ফোন। এই উইন্টারে কোল্ড ক্রিম মানে শ্যামলা ভাবকে বলো না, আর ফেয়ার এন্ড লাভলি উইন্টারকে হ্যাঁ। ফেয়ার এন্ড লাভলি উইন্টার, এখন ট্রিটমেন্টের মতো ফেয়ারনেস শীতেও। শুধু মুখেই বলি দেশি পণ্য কিনে হই ধন্য। কিসের মোহে আমরা বিদেশি পণ্যের দিকে হাত বাড়াই, যেখানে আমাদের দেশেই তৈরি হচ্ছে বিশ্বমানের পণ্য। আসুন সবাই দেশি পণ্য ব্যবহার করি নিত্যদিন, দেশের কলকারখানা রক্ষা করে দেশি কর্মসংস্থানের ব্যবস্থা করি। সবার আগে দেশ, চলো গড়ি বাংলাদেশ। অনওয়ার্ড সিমেন্ট। হইচই প্যাকেজে 1 সেকেন্ড পালস, 2টি এফএনএফ, এয়ারটেল এফএনএফ আধা পয়সা, অন্য অপারেটর এফএনএফ 1 পয়সা। এই উইন্টারে কোল্ড ক্রিম মানে শ্যামলা ভাবকে বলো না, আর ফেয়ার এন্ড লাভলি উইন্টারকে হ্যাঁ। ফেয়ার এন্ড লাভলি উইন্টার, এখন ট্রিটমেন্টের মতো ফেয়ারনেস শীতেও। স্বাগত আরেকবার রাত 9টায় বাংলাদেশে। 9টায় বাংলাদেশের শুরুতেই ঈদে ঘরে ফেরার যন্ত্রণা, এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা ও মতামত জানতে চেয়েছিলাম। সবাই আসলে দুর্ভোগের কথাই বলেছে। এর মধ্যে মনিরুল ইসলাম বলেছেন, বাস, ট্রেন ও লঞ্চের টিকিট কালোবাজারিদের হাতে চলে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়ে যায়। প্রশাসনের নজর দেওয়া দরকার বলে মনে করছেন তিনি। অনেকে অনেক সমস্যাগুলো চিহ্নিত করেছেন, তবে হৃদয় খানেরটা বলতে হয়। তিনি বলছেন যে ঈদ মানে ঘরে ফেরার আনন্দ যন্ত্রণা, তবে আনন্দ যন্ত্রণা যেটাই হোক না কেন সেটা যেন নিরাপদ হয়। অবশ্যই সেই কামনাই করতে পারি আমরা। আপনাদের আজকে সেরা মতামতটি জানিয়ে দিই। আজকে সেরা মতামতটি হলো ইঞ্জিনিয়ার এখলাস উদ্দিনের পাঠানো মতামত। তিনি বলেছেন, জন্মলগ্ন থেকে শুনছি এই কথা, ভোগান্তিতে প্রতি বছর যোগ হয় নতুন মাত্রা। এখলাস সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনকে ফেসবুকে হুমকি ও সামাজিকভাবে হেয় করার ঘটনায় জড়িত এহসানুজ্জামান খান নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব কর্মকর্তারা জানান, আলোচিত ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্ট অন্তত 1200 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হুমায়ুন আহমেদের মৃত্যুর পর থেকে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে অপপ্রচার শুরু করে একটি চক্র। এক পর্যায়ে প্রয়াত সাহিত্যিকের স্ত্রী মেহের আফরোজ শাওনকে তার মৃত্যুর জন্য দায়ী করে হুমকি দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে। অভিযোগের তদন্ত শেষে ওই চক্রের প্রধান চিকিৎসক এহসানুজ্জামানকে নিউজ কার্টন এলাকা থেকে আটক করে র্যাব। র্যাব জানায়, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যবস্থা নেওয়া হবে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব কাচের বোতলের শিল্পকর্মের কিছু ছবি দেখিয়ে। তার আগে বিদায় নিচ্ছি আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন।